পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আমার প্রিয় সহকর্মী এই ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএস বাবুল, উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমি আজকে আপনাদের এখানে আসছি শুধুমাত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। আমাদের ফতুল্লাহ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ বসে 20 দিনের একটি কর্মসূচি প্রণয়ন করেছেন গতকাল, এবং আজকেই সেই কর্মসূচির প্রথম 3 তারিখ থেকে শুরু হলো। এবং আপনাদের ওয়ার্ডের এই আয়োজন অত্যন্ত সুন্দর। যারা এই আয়োজন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে ঈদুল ফিতরে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক। আমার সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তো আজকে তো আমি আসছি সবার সাথে হাত মিলাবো, শুভেচ্ছা বিনিময় করব। তারপরও মাইক আয়োজন কথা বলার, তো একটা কথা বলি। একটা কথা না বললে আবার ভুল বোঝাবুঝি হবে যে উনি কথাই বললেন না আমাদের সাথে। কথা হচ্ছে যে আমরা যে দলটা করি বিএনপি, এটা প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যিনি বিএনপি প্রতিষ্ঠা করে এই বিএনপিকে দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করেছেন, যিনি জনগণের ম্যান্ডেট নিয়ে প্রেসিডেন্ট হয়ে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছেন, তিনি শাহাদত বরণ করেছেন। কিন্তু দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পূর্বেও ছিলেন, বর্তমানেও আছেন। তার অবর্তমানে তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছেন, বিএনপির নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন আন্দোলন সংগ্রাম করেছেন, এবং তার আন্দোলন সংগ্রামের ভূমিকা দিয়ে এদেশের মানুষের কাছে তিনি আস্থাভাজন হয়েছেন, শ্রদ্ধাভাজন হয়েছেন, জনপ্রিয় হয়েছেন, এবং আপোষহীন নেত্রীর খেতাবে তিনি ভূষিত হয়েছেন। তাকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখেছেন। তার অবর্তমানে তাদের দুজনের এই সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিএনপির দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে। তিনি তাকেও অন্যায়ভাবে মিথ্যা মামলায় শাস্তি দিয়েছে, বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছেন। বিদেশে থেকেও বাংলাদেশকে তিনি ভুলেন নাই, বাংলাদেশের মানুষকে ভুলেন নাই, বিএনপিকে ভুলেন নাই। তিনি সেখানে বসে স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে বিএনপিকে আন্দোলন সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলন পরিচালনা করেছেন, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা সরকার এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছে যে তখন আর তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছিল না। সেই সময় ছাত্র জনতার আন্দোলন আসার পরে সে বাধ্য হয়ে প্রাণ ভয়ে রিজাইন দিয়ে সে দেশ ত্যাগ করে পালিয়ে যায়। এটা যে আন্দোলনের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় বিএনপির ভূমিকা কতটুকু ছিল আপনার আমরা দেশবাসী সবাই স্পষ্ট জানে। এত জেল, এত নির্যাতন, এত গুলি, এত হত্যা, এত জুলুম নির্যাতনের পরেও বিএনপির নেতাকর্মীরা পিছু হটে নাই এবং দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। দেখেন পক্ষান্তরে কি হলো, যে যারা এত বড় স্বৈরাচার এতদিন ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করেছিল তারা প্রাণ ভয়ে দেশ থেকে পালিয়ে গেছে। শুধু প্রধানমন্ত্রী কি গেছে না, তার গোষ্ঠী সহকারে পালিয়েছে, তার মন্ত্রীরা পালিয়েছে, তার এমপিরা পালিয়েছে, এমনকি গ্রামের একজন কর্মীও পালিয়ে গেছে। 2001 সালে যেমন পালিয়ে গিয়েছিল আমাদের এখানকার গডফাদার, 2001 সালে আপনাদের কাছে পরাজিত হয়ে রাতের আধারে পালিয়ে গেছে।
এবারও এত হুঙ্কার, এত অস্ত্র, এত গুলি, এত কিছু করলো, আমাদেরকে কত নির্যাতন করেছে, কিন্তু 5 তারিখের পরে কি তাকে আর খুঁজে পাওয়া গেছে? সেও পালিয়ে গেছে। তো এগুলো হলো চোর ডাকাত এবং এগুলো হলো কাপুরুষ। এরা বারবারই পালিয়ে যায়, হুঙ্কার দেয়। এই হুঙ্কারে এদেশের মানুষ কেউ তাদেরকে ভয় পায় না, কারণ তাদেরকে চিনে, কারণ তারা দুর্নীতিগ্রস্ত, তারা খারাপ মানুষ হিসাবে চিহ্নিত, সেই কারণে পালিয়ে যায়। এখন 5 তারিখের পরে এখন আমাদের উপর কি দায়িত্ব পড়েছে? 5 তারিখের পরে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেই সরকারে তো আমরা নাই, বিএনপি তো নাই। তারপরেও বিএনপি সর্ববৃহত্তম রাজনৈতিক দল এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। জনগণ মনে করে শেখ হাসিনার পতন মানে বিএনপির বিজয়। সেই কারণে বিএনপির কাছে দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে এখন, যে বিএনপি গণতন্ত্র দিবে, আইনের শাসন দিবে, মানুষের মৌলিক অধিকার দিবে, রাষ্ট্রের সম্পদ চুরি হইতে চুরি বন্ধ করবে, দুর্নাম হইতে দুর্নাম বন্ধ করবে, মানুষের সুখ দুঃখ দেখবে। এগুলা সব এখন মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করে। তো বিএনপির আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বিদেশে বসে এত এত বেশি দেশ নিয়ে ভেবেছেন এবং চিন্তা করেছেন। তিনি উপলব্ধি করেছেন যদি কখনো স্বৈরাচার পতন হয় তাহলে এই দেশটাকে গড়তে অনেক কষ্ট হবে, কারণ এই দেশটাকে তো শেষ করে দিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে গণতন্ত্র বলেন, আইনের শাসন বলেন, মৌলিক অধিকার বলেন, দেশের সম্পদ রক্ষা করা বলে, সব কিছু ধ্বংস করে গেছে। তাই তিনি অনেক দিন আগেই রাষ্ট্র মেরামতের সংস্কারের 31 দফা কর্মসূচি জাতির সামনে পেশ করেছেন, ঘোষণা করেছেন। তিনি বুঝতে পেরেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসি বা না আসি, অন্য কেউ আসুক, এই রাষ্ট্রের যে ক্ষতি করেছে এইটাকে সংস্কারবিহীন কোনো অবস্থায় উন্নয়ন করা যাবে না, সেই জন্য দিয়েছেন। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মানুষ আমরা কি প্রত্যাশা করি তাদের কাছে? তাদের কাছে তো আমাদের একটা আশা আছে, প্রত্যাশা আছে। আমরা প্রথম প্রত্যাশা করি স্বৈরাচারী শেখ হাসিনা 2014 সাল, 18 সাল, 24 সাল গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার সম্পূর্ণভাবে নষ্ট করেছে। আমাদের প্রথম কাজ, দাবি এই সরকারের কাছে যে গণতন্ত্র পুনরুদ্ধার করা, গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা। আর সেটা কিভাবে করবে? অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন দিবে। জনগণ যারা ভোটার, তাদের ভোট তাদের স্বাধীনতা মতো, ইচ্ছা মতো, যাকে ইচ্ছা তাকে দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন, তারা গিয়ে দেশ পরিচালনা করবেন। এটাই হলো প্রথম দাবি, স্বৈরাচার যা ধ্বংস করে গেছে। দ্বিতীয় দাবি কি? দ্বিতীয় দাবি হচ্ছে স্বৈরাচার এদেশের নিরস্ত্র মানুষকে হত্যা করেছে, গণহত্যা করেছে, অসংখ্য মানুষকে পঙ্গু করেছে, এই দেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে, তারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই যে এত অপরাধ করেছে, মানুষের এখন প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হোক, বিচারের ব্যবস্থা করা হোক। এটা তাদের কাছে দাবি, আমাদের বিচারের ব্যবস্থা করো। এরপরে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করেছিল, কেউ ন্যায় বিচার পায় নাই। এখন মানুষের প্রত্যাশা যে ন্যায় বিচার যাতে হয়, বিচারালয় গিরা যাতে আর ক্ষমতাসীনদের দখলে না থাকে, সেটার ব্যবস্থা করা। তো এই সমস্ত বিষয়ে লুটপাট করে টাকা দেশ থেকে পাচার করেছে, যাতে আর পাচার করতে না পারে, লুটপাট করতে না পারে, সেটার একটা ব্যবস্থা করা। তো এগুলাকেই বলা হয় সংস্কার। এই সংস্কারের কথাগুলা আমাদের নেতা আগে বলেছে, আমরা বিএনপি থেকে আগে থেকে বলতেছি, কিন্তু প্রতি স্বৈরাচার যারা হেরে গেছে জনগণের সাথে, আমাদের সাথে, তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দেশের অভ্যন্তরে ষড়যন্ত্র করছে। যারা নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না, তারাও এখানে আমরা শুনছি, তারাও আজকে ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রটা কি? তারা বলতে চাচ্ছে যে বিএনপি এখন তাড়াতাড়ি নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার লিপ্সু হয়ে গেছে, সংস্কার চায় না। এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত একটা বক্তব্য। এই কথাটা আপনাদের আমাদেরকে যেমন নিজেরা বুঝতে হবে, অন্যের কাছে বোঝাতে হবে। কারণ আমাদের নেতাই প্রথম সংস্কারের দাবি দিয়েছে, তখন 5ই আগস্ট আসে নাই।
তখন স্বৈরাচার ক্ষমতাহীন হয় নাই। তখন থেকে আমরা বলি, তাহলে আমরা কেন সংস্কার চাইব না? আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কারের নামে যারা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে দিতে চায় না, একটা সুষ্ঠু নির্বাচন হতে দিতে চায় না, তারা বিভিন্ন রকম কূটকৌশল বিভিন্নভাবে আমাদের বদনাম রটানোর জন্য এই কথাগুলো ছড়াচ্ছে। টেলিভিশনে দেখবেন, পত্রিকায় দেখবেন, ফেসবুকে দেখবেন, বিভিন্নভাবে কুৎসা রটনা করতেছে। তা এখন আমাদের দায়িত্ব হবে মানুষের কাছে চাওয়া এবং বলা যে আমরা সংস্কার চাই। কতটুকু চাই? সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যতটুকু দরকার, দেশে আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য যতটুকু দরকার, প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু দরকার, রাষ্ট্রীয় সম্পদ যাতে চুরি করে না নিতে পারে সেইটা রোধ করার জন্য যতটুকু দরকার, ততটুকু সংস্কার চাই। আর এই সংস্কার করার জন্য বছরের পর বছরের প্রয়োজন নাই, অল্প সময়ের মধ্যেই করা যায়। করে দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আর নির্বাচনে আমরা গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনে যেতে চাই। আমরা তো বলি না শেখ হাসিনার মতো সিল মেরে আমরা ক্ষমতা দখল করব, দিনের রাতে করে আমরা ক্ষমতা দখল করব, আমি তুমি দামি নির্বাচন করে আমরা ক্ষমতায় যাব, এটা তো আমরা বলছি না। আমরা বলছি নির্বাচনে আপনারা সবাই আসেন, যে নির্বাচন করতে চান, আমরাও যাব। জনগণ যাকে ভোট দেয় সে নির্বাচিত হবে, সে রাষ্ট্র পরিচালনা করবে। এখানে যে বিএনপি পাওয়ার আসবে এমন তো কথা না। বিএনপিও পরীক্ষা দিব, আপনারাও পরীক্ষা দেন কাকে জনগণ পছন্দ করে। তো এই জিনিসগুলো এখন আমাদের সামনে, আমাদের প্রত্যেকটা ভোটারের কাছে, প্রত্যেকটা জনগণের কাছে গিয়ে এই কথাটা বলতে হবে। আমরা আন্দোলন করছি, বিএনপি আগেও করেছি, এখনো করি। কার জন্য এই আন্দোলন? এই আন্দোলন সম্পূর্ণ দেশ এবং জনগণের জন্য, আমাদের বিএনপির ভাগ্যের পরিবর্তনের জন্য না, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য না। আমরা আন্দোলন করছি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কারণ তার একটা ভোটের অধিকার, এটা যেন সে প্রয়োগ করে তার নেতা নির্বাচন করতে পারে পছন্দ মতো, সেটা করতে চাই। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এগুলা সব দাবি হলো জনগণের, আমাদের জন্য না। এই কথাটা জনগণকে বুঝাইতে হবে। কারণ আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা ব্যাপকভাবে অর্থ সম্পদ ব্যয় করে বিএনপির বিরুদ্ধে একটা প্রপাগান্ডা তৈরি করে আমাদের তারেক রহমানের ইমেজ নষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। আরেকটা কারণ কি জন্য? আমাদের বিএনপি সবচাইতে বড় দল। বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পর, শাহাদত বরণ করার পরেও আজকে সবচেয়ে বেশি জনপ্রিয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন, তারপরও সবচেয়ে জনপ্রিয় নেতা। আমাদের নেতা তারেক রহমান দেশের সবচাইতে, যত নেতা আছে যত দলে, সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা, সবাই বেশি ভালোবাসে তাকে। এই কারণে অন্যান্যরা ঈর্ষান্বিত, তারা ঈর্ষা করে, হিংসা করে, বিদ্বেষ করে, সেই জন্য মিথ্যা প্রবচনটা করে তারা আমাদের নেতার ইমেজ নষ্ট করতে চায়। এখন জনগণ যদি তাকে ভালোবাসে, নির্বাচন যদি হয়, সে যদি মেজরিটি আসন পায়, দেশের প্রধানমন্ত্রী হবে। আর যদি জনগণ না দেয়, হবে না। এখন তো উনি প্রধানমন্ত্রী না, দেশেও নাই, কিন্তু বিদেশে বসে কি দেশের সেবা করতেছে না? আন্দোলন করতেছে না? গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতেছে না? তো ক্ষমতায় গেলেও যদি কেউ ভালো মানুষ হয়, সৎ মানুষ হয়, যদি তার মধ্যে আদর্শ থাকে দেশ প্রেমের, তাহলে সে ক্ষমতায় গেলেও করতে পারে, ক্ষমতার বাইরে থাকলেও করতে পারে। আমাদের নেতা নেত্রী ক্ষমতায় থাকলেও করেন, না থাকলেও করেন। আমরা এখন করছি, আমরা তো ক্ষমতায় নাই, তাহলে গণতন্ত্র দেওয়ার কথা তো অন্তর্বর্তীকালীন সরকার। আমরা কেন আন্দোলন করি? আমরা জনগণের পক্ষে কাজ করি, সেই জন্য জনগণের জন্য আন্দোলন করছি। এখন আরেকটি কথা বলে আমি শেষ করব। আজকে আমি রাজনৈতিক বক্তৃতা দিতে আসি নাই, তারপরে এই কথাগুলি বললাম। নারায়ণগঞ্জের অবস্থা তো আমরা সবাই জানি, যে এখানে গডফাদার ছিল, এখানে অসংখ্য সন্ত্রাসী ছিল, তারা আজকে অর্থ সম্পদ লুণ্ঠন করে পালিয়ে গেছে কিংবা দেশের ভিতরে পালিয়ে আছে। তারা কিন্তু এখন মাথা জাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আপনাদেরকে বলি, আপনারা আমরা সবাই জানি না যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তার একটি ছেলে একটি মেয়ে। তাহলে রাষ্ট্রের এত রাষ্ট্রের এই সম্পদ তারা লুণ্ঠন করলো কেন, চুরি করলো কেন?
পকেটার, পকেট মারে, তাকেও যদি আপনারা আমরা ধরি, কত কিনা, কত চার চপট মারি, কত লাথি উষ্টা মারি। শেখ হাসিনা, তার মন্ত্রীরা, তার পরিবার এত চুরি করছে, এটার জন্য কি বলেন? এই চোরকে ঘৃণা করে না মানুষ? এই চোর বসে যখন আবার এই দেশে আসার কথা বলে, রাষ্ট্র ক্ষমতা নিবে, আমাদেরকে শাস্তি দিবে বলে, এটি কি? এগুলো কি দুঃস্বপ্ন না? স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন ভালো না। হ্যাঁ, মানুষ আশা করে, দুরাশা করা ভালো না। আশা করা ভালো, দুরাশা করা ভালো না। এই যা করতেছে এখন, এগুলা সব হলো ষড়যন্ত্র। এই দেশে আর চোরের কোনো ঠাঁই হবে না। একটা পিকপকেটার কি রাষ্ট্রের নায়ক হতে পারে? এত চুরি করছে, চুরি, লজ্জা করে না? আবার বলে যে দেশে সে দেশের নিয়ন্ত্রণ করা হবে। লজ্জা শরম একদম ধ্বংস হয়ে গেছে। এদেরকে জুতা মারলে, জুতা পিটা করলো, যেটা দিয়ে পিটাইলো, এদের লজ্জা শরম হবে না। কারণ এত অর্থ সম্পদ চুরি করছে, এখন মুখ দেখায় কিভাবে? আর এখন তো ফাঁসি দিয়ে মরার কথা, আত্মহত্যা করার কথা, যে আর এই মুখ দেখাতে চাই না। কত বড় নির্লজ্জ! বিদেশে বসে এখনো তাদের মানুষদেরকে বিভিন্নভাবে মন চাঙ্গা করতে চায়, দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, দেশে আবার ফিরে আসতে চায়। এদের মতো অমানুষ নাই। আর যারা এই দেশে আছে বলে যে আমরা যারা সরকারি দল করেছি, আওয়ামী লীগ, আমরা তো সবাই লুটপাট করি নাই, আমরা তো সবাই খুন খারাপি করি নাই, আমাদের উপর কেন নির্যাতন জুলুম? হ্যাঁ, আপনারা ভালো মানুষ হতে পারেন, কিন্তু ওই সময় আপনার দল খারাপ করেছে, আপনি তো প্রতিবাদ করেন নাই, আপনি তো রিজাইন দেন নাই, তাহলে আপনিও তো দোষী। আপনাদের জন্য মায়া হয় এখন। যখন শেখ হাসিনা আপনাদের দিয়ে নেত্রী হলো, দেশ চালাইলো, যখন পালায় গেল, শেখ পরিবারের একজনকেও দেশে রেখে যায় নাই। শেখ পরিবারের সবাইকে নিয়ে গেছে। মন্ত্রী মিনিস্টার অনেকে চলে গেছে, অনেকে যেতে পারে নাই, কিন্তু আপনাদের কথা তো একবারও ভাবে নাই। যেমন এখানকার গডফাদার 2001 সালে পালাইছে, আপনাদেরকে রেখে গেছে। 2024 সালে পালাইছে, 25 সালে আপনাদেরকে রেখে গেছে। তা আপনারা কার জন্য আপনারা এখনো চিন্তা করেন, স্বপ্ন দেখেন, তাদের সাথে লিঙ্ক আপ হয়ে দেশের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করেন? ভালো যদি চান, এখনো সময় আছে। অপরাধের সাথে জড়িত না থাকেন, অপরাধীকে প্রশ্রয় দিয়েছেন, এই জন্য আপনি অপরাধী। আপনারা এবার ঈদ হয়েছে, আমরা 17-18 বছর পরে আনন্দের সাথে ঈদ করেছি, ঈদের জামাতে গিয়ে নামাজ পড়েছি। আর এই 17-18 বছর আমাদেরকে সেভাবে পড়তে দেন নাই। এবার আপনারা ঈদগাহে যেতে পারেন নাই। এবার আপনারা স্ত্রী পুত্র কন্যার সাথে ঈদ করতে পারেন নাই। আন্দোলন সংগ্রামও করি না আপনাদের বিরুদ্ধে, অনুতাপে অনুসূচনা এত খারাপ করেছেন, সেই জন্য ঈদগাহে যান নাই, পলাতক জীবনযাপন করেন। এখনো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, যে জনগণের কাছে ক্ষমা চেয়ে ঈদগাহে গিয়ে যেন ঈদের জামাত পড়তে পারেন, স্ত্রী পুত্র কন্যার সাথে যেন আমাদের মতো হাসি উচ্ছল হয়ে ঈদ করতে পারেন। আপনারা সেই কর্মটা করেন। শেখ হাসিনার পিছন খুঁজছেন না, আওয়ামী লীগের লেফটেন্যান্টদের পিছন খুঁজছেন না। এটা হবে দুঃস্বপ্ন। মানুষ স্বপ্ন দেখে ভালো, দুঃস্বপ্ন যখন দেখি আমরা, ঘুমের ঘোরে সাপ দৌড়াচ্ছে, আমাদেরকে হিংস্র পশু দৌড়াচ্ছে, কিন্তু আসলে তো আমরা ঘুমে, কিন্তু ঘুম ভাঙলে কিন্তু দেখি ঘেমে গেছি, অনেক পরিশ্রান্ত হয়ে গেছে। তো এমনই হবেন, কিন্তু আপনারা দুঃস্বপ্ন দেখতেছেন, কষ্ট বেশি পাবেন, আরো আগামীতে কষ্ট হবে। অতি তাড়াতাড়ি এই দুঃখ দুর্দশা গুছার একমাত্র উপায়, বুদ্ধি বিবেকটাকে খাটান। চোরের পক্ষ আর অবলম্বন করেন না, চোরের পক্ষ ছেড়ে দেন। চোর কোনোদিন রাষ্ট্রের নায়ক হতে পারবে না, একটা পিক পকেটার হতে পারে না, এলাকার মেম্বার, চেয়ারম্যান। আপনারা এত ধন সম্পদ চুরি করেছেন, এগুলো ডকুমেন্টারি এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স। এই চোর হয়ে আবার আসবে, আবার দেশের নেতৃত্ব করবে, দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্নের সাথে যারা ভালো মনে করেন নিজেদের, সম্পৃক্ততা দূর করে ফেলেন যত তাড়াতাড়ি পারেন। আপনাদের পরিবার পরিজন যে এখন কষ্টে আছে, বুঝার চেষ্টা করেন। এই পরিবারের দিকে তাকান, এই পরিবারের দিকে তাকিয়ে দুঃখ মোচন করার জন্য
সন্ত্রাসীদের পথ ছাড়েন, তাদের বিভিন্ন রকম প্ররোচনামূলক বক্তব্যকে প্রত্যাখ্যান করেন, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সাথে মিলে যান। আমরা আপনাদের জন্য অন্ততপক্ষে এতটুকু করব না, যা অন্যায় হয় সেই কাজটা করব না। যে অপরাধী তার বিচার হোক আমরা চাই, যে অপরাধ করে নাই তার কোনো কষ্ট হোক আমরা এটা চাই না। আমরা চাই কেউ, আপনারা করেছেন, আপনাদের মতো আমরা অমানুষ হতে চাই না, আপনাদের মতো আমরা অবিচারক হতে চাই না, অবিবেচক হতে চাই না। আমরা চাই মানবিক গুণ নিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে, কিন্তু ষড়যন্ত্র ছাড়তে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, আপনি যার এই কাজে যাবেন না সেটা বলতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। এই কথাগুলা সবার কাছে বলবেন। আজকে যারা এখানে উপস্থিত, আপনাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা অনুপস্থিত এই ওয়ার্ডে, আপনাদেরকে অনুরোধ করব আমার ঈদ শুভেচ্ছাটা আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন, তাদেরকে পৌঁছে দিবেন। আজকে আমরা এখানে 20 দিনের কর্মসূচি নিয়ে কাজ করছি, আমার প্রিয় সহকর্মীরা এগুলো অ্যারেঞ্জমেন্ট করছে। এরপরে ইনশাল্লাহ 20 দিন অতিবাহিত হওয়ার পরে যে সকল অঞ্চল বাদ থাকবে আবার ইনশাল্লাহ আমরা সেখানে যাব, সেখানে প্রত্যেকের কাছে যেতে চাই। শেষ কথা হলো আমার নেতৃবৃন্দের কাছে, এবার স্বৈরাচার চলে গেছে, লুটেরা চোর ডাকাত চলে গেছে, যারা বিভিন্ন জায়গা দখল করে খেত এখন তো তারা নাই। তাহলে এগুলার দখল কাদের? কাদের? আমরা কি বলতে পারবো যে শেখ হাসিনার লোকদের? না, আমরা লুকোচুরি করেও যদি এগুলা দখল করে খাই, জনগণের চক্ষু খোলা, জনগণ কিন্তু দেখতেছে, জনগণ দেখতেছে। আমাদের সাবধান হয়ে চলা দরকার। আমাদের শক্তি বাড়ানোর জন্য এই যে বারবার বলা হইতেছে আন্দোলন সংগ্রাম করেছি আমরা, আর এখন কোত্থেকে কারা আইসা আজকে এই দলের মধ্যে আগে বেড়ে আসতেছে, এটা আক্ষেপের কথা। কিন্তু এটা তো নিশ্চয়ই আমাদের কেউ না কেউ করতেছি, তার প্রভাব প্রতি বাড়ানোর জন্য, লুটপাট যাতে বেশি করে করতে পারি, আধিপত্য বিস্তার করতে পারি সেই জন্য। তো এর জন্য বদনাম হবে কার? আমাদের দলের, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের। তা আমি অনুরোধ করব, জনগণ চক্ষু খুলে আছে, আমাদেরকে দেখছে, আমরা যেন মনে না করি তারা অন্ধ, আমরা যেন মনে না করি তারা আমাদের কার্যক্রম তত্ত্বাবধান করতেছে না। এটা মনে করে আমাদের কাজ করা দরকার। প্রত্যেক এলাকায় কিছু সমস্যা আছে, খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। ভালো মানুষের সম্মান বেশি বেশি দিতে হবে, খারাপ মানুষগুলাকে দূরে রাখতে হবে। দল থেকে আপনি বহিষ্কার করতে না পারেন, তাকে আপনি সঙ্গীহীন করে দেন, তার সাথে সম্পর্ক রাখবেন না, তাহলে তো মানুষ বুঝবে যে খারাপ মানুষের সাথে আমার নেতৃবৃন্দ নাই। এভাবে আমাদেরকে কাজ করলে জনগণ আগামী দিন, এই যে ব্যালটে সিল মেরে নির্বাচন, এটা তো শেষ, দিনের ভোট রাতে এটা তো শেষ, আমি তুমি দামির নির্বাচন এটা তো শেষ। তাহলে ভোটটা যে হবে যোগ্য দেখতে হবে, অপমানিত হতে হবে, লজ্জিত হতে হবে, কারণ জনগণ এটা বুঝে শুনেই সিলটা মারবে। কাজে সামনে নির্বাচন, এখন থেকে আসেন সতর্ক হই, ভালো মানুষের সাথে সম্পর্ক করি, ভালো মানুষের মর্যাদা দেই। আর ভালো মানুষের মর্যাদা দিলে আমাদের সন্তানরা আগামী দিন, সবচেয়ে বড় সম্পদ আমাদের, হীরা মানিক্যের চেয়ে মূল্যবান হলো আমাদের প্রত্যেকের সন্তান। এই সন্তানগুলো ভালো হবে, এই সন্তানগুলো মনে করবে ভালো মানুষ হলে সম্মান পাওয়া যায়, আর খারাপ মানুষ হলে মানুষ ধিক্কার করে, ঘৃণা করে। তখন এই ছেলে পেলেগুলো ভালো মানুষ হবে। আর যদি আমরা খারাপ মানুষকে আশ্রয় দিই, প্রশ্রয় দিই, আমাদের ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। তারা ভাববে সন্ত্রাসী হলে, চাঁদাবাজ হলে সম্মান পাওয়া যায়, কাজে আমি সন্ত্রাসী হব, আমি চাঁদাবাজ হব, নেশাখোর হব। তো এইগুলা যেন না হয়। প্রত্যেকটা এলাকায় নেশায় ছেয়ে গেছে, দলের মধ্যে শুদ্ধি অভিযান হবে। কেউ যদি নেশাগ্রস্ত থাকে তাকে বহিষ্কার করতে হবে, প্রথম তাকে বহিষ্কার করতে হবে। আর না হলে আপনি অন্যের বিচার করতে পারবেন না। নিজে যা করব, অন্যে যা করবে তার সাথে মিল থাকলে আমি বিচার করতে পারবো না। কাজে আগে আমাদেরকে বিশুদ্ধ হতে হবে। এরকম করে মহল্লায় মহল্লায় দেখেন কোন জায়গায় নেশা বিক্রি করে, কোন জায়গায় নেশার সাথে জড়িত আমাদের দলের নেতারা, তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে আগামী দিন আশা করা যাবে
মানুষ বিএনপিকে ভালোবাসবে, বিএনপিকে নির্বাচিত করবে। আর না হলে যতই বড় বড় কথা বলি, যতই আমরা বক্তৃতা করি, কোনো কাজে আসবে না। বক্তৃতা মানুষ পছন্দ করে না, পছন্দ করে কর্মটা। এই কাজটা ভালো হইতে হবে। আমি আবার আগামী দিন আসবো ইনশাল্লাহ আপনাদের এখানে। আমার প্রিয় নেতৃবৃন্দ আছে, আমি আপনাদের এই থানার সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো প্রতিবেশী। তা আমরা সবাই মিলে চাই ঐক্যের বন্ধনে থেকে ভালো একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে। ধরেন একটা মসজিদের ইমাম মুয়াজ্জিম সম্মানিত, তাদের সম্মান করি। স্কুলের, মাদ্রাসার, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, তাদেরকে সম্মান করি। একটা ঠেলাগাড়ি, রিক্সা চালক, একটা ছোট দোকানদার, সে কোনো দুর্নীতি করে না, আসেন তাকে সম্মান করি। চোর বাটপারকে কেন করব? যত পয়সা এলো মানুষে হোক। কোনো ওয়াজে কোনো ঘুষখোর দুর্নীতিবাজ কাউকে প্রধান অতিথি করুক, এর আমি চাই না। ওলামায়ে কেরামের কাছে, মসজিদ কমিটির কাছে বিনীতভাবে সবসময় অনুরোধ করি যে আপনারা এগুলো কি করেন? 100 বস্তা সিমেন্ট, 1 টন রডের জন্য, 50,000 টাকার জন্য চোরেদের, বাটপারদের খুঁজা বার করেন না, প্রধান অতিথি, বিশেষ অতিথি বানান। তারা আর কি মনে করে তাহলে যে এই যে সম্মানটা পাইলাম, এই যে চুরি করে বাটপারি করে টাকা, ওই টাকা আমার সম্মান দিছে, কাজে এই টাকা আরো চুরি করতে হবে, আরো বাটপারি করতে হবে, আরো অর্জন করতে হবে। এগুলো না, ভালো মানুষকে নিয়ে বসান, কারণ এটা ধর্মীয় কাজ, মসজিদের, মাদ্রাসার কাজ করাবেন। আর এই কাজ আল্লাহ আপনাকে সাকসেসফুল করাবে, আল্লাহর উপর ভরসা রাখি। কিন্তু সুদখোর, ঘুষখোর, চোর ডাকাতকে কেন প্রধান অতিথি করে এনে সম্মান দিতে হবে? ওলামায়ে কেরামের পাশে বসাইতে হবে, লাথি দিবেন আর নামাই দিবেন ওখান থেকে। এরকম চোর বাটপার দেখলে ভালো মানুষকে বসাবেন, ভালো মানুষের সম্মান দিতে হবে। এই ভালো মানুষগুলার সম্মান দিয়ে যদি আমরা সমাজ গঠন করতে পারি, পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, দেশটাও ভালো হয়ে যাবে। আর যতদিন খারাপ মানুষকে বাদ না দেওয়া যাবে, খারাপ মানুষের কর্তৃত্ব, নেতৃত্ব থাকবে, ততদিন দেশ ভালো হবে না। তা আমি আবারও আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাই। আপনারা যে কষ্ট করে শর্ট নোটিশে আসছেন, এই যে আমার কথাগুলো শুনলেন এই গরমের মধ্যে, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। আর একটা অনুরোধ আবারও করি, যেখানে যে যাবেন, ঘরে গেলে সবারই তো ঘরে মা বোন আছে, পরিবার আছে, আমার সালামটা দিবেন, ঈদের শুভেচ্ছাটা দিবেন। আর আগামী দিন ইনশাল্লাহ দরকারে রাস্তায় ঘুরে আমরা সবার সাথে দেখা করব। নেতৃবৃন্দকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।